এখন পয়েন্টস টেবিলের যে অবস্থা, আরসিবি এবং চেন্নাইয়ের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এবার চেন্নাই এবং আরসিবির মধ্যে ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেস্তে যায় তাহলে কে প্লে অফে যাবে বা কি হবে সেটা বলবো। সমীকরণ কি? আর কলকাতা নাইট রাইডার্স তো 1 নম্বর দল হিসেবে কোয়ালিফাই করেছে এবারের আইপিএলে, এবং এবারের আইপিএলে একটা রেকর্ডও করেছে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্স তো খুব ভালো খেলছে, এবং কলকাতার সাথে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা কার সাথে পড়তে পারে, চেন্নাইয়ের সাথে পড়বে না হায়দ্রাবাদের সাথে পড়বে না রাজস্থানের সাথে পড়বে, সেটাই বলবো। প্রথমে চলে আসি চেন্নাই এবং আরসিবির মধ্যে ম্যাচের কথায়, ওইটা বলি, তারপর পরেরটা পরে। এখন পয়েন্টস টেবিলের যা অবস্থা, পয়েন্টস টেবিলের কথা আমি একটু বলে নিই, তারপর পরেরটা পরে বলছি। পয়েন্টস টেবিলে এখন চেন্নাই সুপার কিংস রয়েছে 3 নম্বরে, 7টা জিতেছে 6টা হেরেছে, প্লাস 0.528 হলো চেন্নাই সুপার কিংসের নেট রান রেট। আর আরসিবির 6টা জিতেছে 7টা হেরেছে, প্লাস 0.387, এটা হলো আরসিবির নেট রান রেট। আরসিবির নেট রান রেটের থেকে সিএসকে নেট রান রেট বেশি, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল, একটা ম্যাচও বেশি জিতেছে। আর দুটো দলই 13টা করে ম্যাচ খেলেছে, আর একটা ম্যাচ করে বাকি রয়েছে। এবং চেন্নাই এবং আরসিবির মধ্যে যে 18 তারিখে ম্যাচটা রয়েছে, ওই দিন পরশু দিনকে, ওই দিন বলে নাকি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টির জন্য যদি ওই ম্যাচটা ভেস্কে যায় তাহলে এক এক পয়েন্ট ভাগ হবে, সেক্ষেত্রে চেন্নাইয়ের হবে 15 পয়েন্ট আর আরসিবির হবে 13 পয়েন্ট। সেক্ষেত্রে কিন্তু চেন্নাই প্লে অফে চলে যাবে, হায়দ্রাবাদেরও দুটো ম্যাচ রয়েছে। হায়দ্রাবাদ যদি দুটো ম্যাচ হারে, মানে সিএসকে এবং আরসিবি চাইবে হায়দ্রাবাদ দুটো ম্যাচ হেরে যাক। দুটো ম্যাচ হেরে গেলে সেক্ষেত্রে হায়দ্রাবাদ কিন্তু প্লে অফে যেতে পারবে না। সেক্ষেত্রে হায়দ্রাবাদের অবস্থা দিল্লি এবং লখনৌর মতো হবে। এখন হায়দ্রাবাদের অবস্থা 12টার মধ্যে 7টা জিতেছে, 5টা হেরেছে, প্লাস 0 পয়েন্ট নেট রান রেট রয়েছে, প্লাস 0.406। মানে অনেক কিছু নির্ভর করছে হায়দ্রাবাদের ভালো খেলার ওপর। হায়দ্রাবাদ ভালো খেললে হায়দ্রাবাদেরই উপকার হবে, আর হায়দ্রাবাদ যদি বাজে খেলে চেন্নাই এবং ব্যাঙ্গালোরের উপকার হবে। যদি দুটো ম্যাচ দুটোই হেরে যায় সেক্ষেত্রে চেন্নাই এবং আরসিবি কিন্তু প্লে অফে চলে যাবে। আর যদি এরকম হয়, মানে বৃষ্টির জন্য না হয় ম্যাচটা, চেন্নাই এবং আরসিবির মধ্যে ম্যাচটা, সেদিনকে 98% বৃষ্টির সম্ভাবনা, ওই বৃষ্টিটা হলে সেক্ষেত্রে 13 পয়েন্ট, আর আরেকটা হবে 15 পয়েন্ট। সেক্ষেত্রে তখনও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তাও কিন্তু প্লে অফে যাবে, যেহেতু 14 পয়েন্ট, একটা পয়েন্টের জন্য যেতে পারবে না আরসিবি। সেক্ষেত্রেও সমস্যা, সেক্ষেত্রেও আরসিবি যেতে পারবে না। সব থেকে সহজ সমীকরণ, সিএসকে কে হারিয়ে 18 ব্যবধানের হারিয়ে বা 18 ওভারের মধ্যে চেস করে সিএসকে প্লে অফে, সিএসকে না আরসিবির প্লে অফে যাওয়া। সেই জন্য আরসিবির প্লে অফে যাওয়া কঠিন, আরসিবি বলতে গেলে যেতে পারবে না। মানে রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স প্লে অফে অলরেডি চলে গেছে, চেন্নাই এবং হায়দ্রাবাদ কোয়ালিফাই করবে। এবার চলে আসি কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা কার হতে পারে। কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা আগে মনে হচ্ছিল কলকাতা রাজস্থানের মধ্যে হতে পারে, তবে এখনও সম্ভব যদি কলকাতা রাজস্থানকে জিততে সাহায্য করে। লাস্ট যে ম্যাচটা গুয়াহাটিতে রয়েছে রোববার, ওই ম্যাচটা যেভাবে হোক কলকাতার হেরে যেতে হবে, রাজস্থানকে জেতাতে হবে, যেভাবে হোক রাজস্থানকে জেতাতে হবে। যদি রাজস্থানকে জেতাতে পারে সেক্ষেত্রে রাজস্থানের পয়েন্ট হবে 9 পয়েন্ট, মানে 9 পয়েন্ট না 18 পয়েন্ট, 9টা জিতবে সেক্ষেত্রে। আর কলকাতা 4টে হেরে যাবে, 9টা জিতবে সেক্ষেত্রে, আর পয়েন্ট হবে 19 পয়েন্ট। সেক্ষেত্রে 1 নম্বরেই থাকবে কলকাতা নাইট রাইডার্স, 2-এ কিন্তু রাজস্থান রয়্যালস থেকে যাবে। নেট রান রেট নিশ্চয়ই আর একটু বেশি হবে। আর তবে হায়দ্রাবাদের একটা যে কোনো ম্যাচ হারতে হবে। হায়দ্রাবাদের এখন যে দুটো ম্যাচ রয়েছে, একটা ম্যাচ যে কোনো হারতে হবে, হয় পাঞ্জাবের সাথে না হলে জিটির সাথে। আজকেই বোধহয় হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে, যে কোনো একটা যদি হেরে যায় হায়দ্রাবাদ কোয়ালিফাই করবে, বাট 2-এ যেতে পারবে না। রাজস্থান রয়্যালস কলকাতার থেকেও ভালো খেলছিল, কিন্তু রাজস্থান রয়্যালস পরপর 3টে ম্যাচে হেরে সমস্যা। 3টে না, রাজস্থান রয়্যালস 4টে ম্যাচে হেরে গিয়ে তাদের সমস্যা হয়ে গেছে। 4টে ম্যাচে পরপর যখন একটা টিম হারে, একটা ভালো টিম, তখন কিন্তু চাপে পড়ে যায়। রাজস্থান রয়্যালস এর আগের বছর ওর জন্য কোয়ালিফাই করতে পারেনি। পরপর অনেকগুলো ম্যাচে জিতেছিল, 7টা না 8টা ম্যাচে জেতার পর 4-5টা ম্যাচে হেরে ছিটকে গিয়েছিল। মূল কথা, সিমরন এটমার চোট পেয়েছে, ওটাই হয়েছে তাদের বড় ধাক্কা। সিমরন এটমার যেভাবে ফিনিশিংটা করতে পারতো, কেউ এসে ঠিকঠাক ফিনিশিংটা করছে না। ধ্রুব জুড়েল আসছে, বা রোম্যান পাওয়েল বা রবিচন্দ্রন অশ্বিন, এদের সবাইকে দিয়ে চেষ্টা করা হচ্ছে, বাট কেউ ভালো সেইভাবে করতে পারছে না, যার কারণে কিন্তু খুবই সমস্যা হচ্ছে রাজস্থান রয়্যালসের। খুব সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু তারা ভালো কিছু করতে পারছে না। সঞ্জু স্যামসনের ওপর চাপ পড়ছে, যশস্বী জয়সওয়াল ফর্মে নেই। যশস্বী জয়সওয়াল এখন ফর্মে নেই, সামনে টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানে আশা করি ভালো খেলবে, এবং কলকাতা রাজস্থানের সাথে ম্যাচ করতেও পারে। চান্স বেশি হায়দ্রাবাদের সাথে। হায়দ্রাবাদ এখন যদি দুটো ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদের হবে সেক্ষেত্রে 18 পয়েন্ট, 9টা জিতে যাবে, সেক্ষেত্রে একেবারে 2 আরামসে চলে যাবে। আর 8-এ যদি যায়ও, যদি
নেট রান রেট কিন্তু হায়দ্রাবাদের বেশি রয়েছে, 8টা জিতলেও সেক্ষেত্রে একটা বড় ব্যবধানে হারতে হবে। একটা যদি বড় ব্যবধানে হারে তাহলে নেট রান রেট কমবে রাজস্থান রয়্যালসের সাথে আর কি, নাহলে সমস্যা। রাজস্থানের লাস্ট ম্যাচটা জিততে হবে, মানে হায়দ্রাবাদের সাথে এখন হওয়ার চান্স বেশি। আর আমার মনে হয় না চেন্নাইয়ের সাথে কোয়ালিফায়ার 1 ম্যাচটা হবে বলে, তার কারণ চেন্নাই কিছুতে ধুয়ে যেতে পারবে না, তার কারণ 8টা জিতলে 8টা ম্যাচ জিতবে, আর ওই ম্যাচটা যদি না হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কোয়ালিফাই করবে, সেক্ষেত্রে কেকেআর আর হায়দ্রাবাদের মধ্যে হয়তো কোয়ালিফায়ার 1 ম্যাচটা হবে। আর এলিমিনেটর একবারে যদি জিতে যায় কলকাতা তাহলে ফাইনালে চলে যাবে, তাহলে আর এলিমিনেটর খেলতে লাগবে না। আর যদি আর কি না হয় তাহলে এলিমিনেটর ম্যাচটা খেলতে লাগবে সম্ভবত, এলিমিনেটর, হ্যাঁ এলিমিনেটর ম্যাচটা খেলতে লাগবে, তারপর তো কোয়ালিফায়ার টু রয়েছে, একটা সুযোগ পাবে কলকাতা নাইট রাইডার্স। এখন দেখা যাক, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কলকাতা কোয়ালিফায়ার ম্যাচ কার সাথে খেলবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এইবারের আইপিএলে কলকাতা অনেক কিছু অ্যাচিভ করেছে, প্রথমবারের মতো 3 ম্যাচে জয়ের হ্যাট্রিক করেছে এবং অ্যাওয়ে ম্যাচগুলো খুব ভালো খেলেছে। ওয়াংখেড়ের মাটিতে ওয়াংখেড়ে হারিয়েছে, ওয়াংখেড়েতে ওই মুম্বাইকে হারিয়েছে। 2012 সালে লাস্ট যেটা করেছিল সেবার কাপও নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, এবার নিতে পারে নাকি সেটাই দেখার বিষয়। আর লখনৌর মাটিতে লখনৌকে হারিয়েছে, দিল্লির মাটিতে দিল্লিকে হারিয়েছে, বেঙ্গালুরুর মাটিতে বেঙ্গালুরুকে হারিয়েছে, মানে অবিশ্বাস্য। এখন রাজস্থানের মাটিতে রাজস্থানকে হারানো শুধু বাকি। প্রথমবারের মতো 19 পয়েন্টের গন্ডি পেরোনো হয়েছে, প্রথমবারের মতো ইনিংসে 250+ গন্ডি পেরোনো, দুবার হয়েছে 250+ গন্ডি, একবার 262, একবার 200 বোধহয় 260 একবার। আর প্রথমবারের মতো পয়েন্টস টেবিলে 1 নম্বরে ফিনিশ, একটা ম্যাচ তো আবার বাকি থাকতে, মানে অবিশ্বাস্য। এখন শুধু ট্রফিটাই বাকি। এখন কোয়ালিফায়ার 1-এ হয় রাজস্থান রয়্যালস নয় হায়দ্রাবাদ। চেন্নাই আমার মনে হয় যেতে পারবে না, 2-এ চেন্নাই যাওয়ার চান্স কম। আর আরেকটা জিনিস হতে পারে, যদি আর কি হায়দ্রাবাদ একটা যদি হারে এবং যদি বড় ব্যবধানে হারাতে পারে আরসিবিকে, নেট রান রেট যদি বেড়ে যায় তাহলে 2-এ যেতে পারে চেন্নাই, যেটা অসম্ভব প্রায়। ওই হয় রাজস্থান, না হলে ওই হায়দ্রাবাদ। আর আরেকটা ম্যাচ যদি জিতে থাকতো তাহলে রাজস্থান রয়্যালসের 1 নম্বরে যাওয়ারও সুযোগ ছিল কলকাতাকে হারিয়ে, কিন্তু সেটা করতে পারবে না এবং মানে 2-এ থাকতে পারে নাকি সন্দেহ। রাজস্থানের জন্য কলকাতাকে অবশ্যই হারাতে চাইবে এবং ওইদিকে হায়দ্রাবাদের খেলা দেখেও তো বুঝতে পারবে, একটা হারলে ওরাও নিশ্চিন্ত মনে খেলবে, ওই ম্যাচটা হারলেও কোনো যায় আসবে না, তারা 2 থেকে নামবে না। আর যদি হেরে যায় সেক্ষেত্রে সমস্যা। তবে নেট রান রেট বেশি রয়েছে হায়দ্রাবাদের খেলা অনেকেই দেখেনি, তো অনেকে ধরছেই না। অনেকে ভাবছে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল হবে, অনেকে ভাবছে রাজস্থান আর কলকাতার মধ্যে হবে, অনেকে ভাবছে চেন্নাই এবং কলকাতার মধ্যে হবে। আমি কখনোই চাই না চেন্নাইয়ের সাথে কলকাতার ফাইনাল হোক, হায়দ্রাবাদের সাথে হোক, রাজস্থানের সাথে হোক, সবই ঠিক আছে, কিন্তু চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারানো কঠিন হবে। চেন্নাই যেন ফাইনালে না উঠতে পারে, মানে মানে ওটাই ভালো হবে কলকাতার জন্য। কেন কলকাতা তো আশা করি ফাইনালে উঠবে, দুবার সুযোগও যদি কাজে লাগিয়ে ফাইনালে উঠতে না পারে সেটা আমার মনে হয় হবে না। আর কলকাতা নাইট রাইডার্সের আর একটা যেটা সমস্যা, অনেকে যেটা বলছে যে এটা ক্লিয়ার করে দিই, অ্যান্দ্রে রাসেল আর একটা প্লেয়ার মিচেল স্টার্ক, এরা দল ছাড়ছে না, এরা কিন্তু দেশের হয়ে কিন্তু খেলবে না, এরা পরে খেলবে, মানে আইপিএল শেষ হয়ে গেলে এরা কিন্তু তাদের টিমে যোগ দেবে, সেই জন্য আইপিএলে কোনো ম্যাচ মিস করবে না, আইপিএলে প্লে অফে থাকবে। আর মিচেল স্টার্ক সবসময় বড় ম্যাচে পারফর্ম করে, প্রথম দিকে যেরকমভাবে মিচেল স্টার্ক মার খেয়ে যাচ্ছিলো শেষের দিকেও মার খেয়েছে, বাট প্রয়োজনীয় উইকেট কিন্তু নিয়েছে, তার মধ্যে জোশটা কিন্তু চলে এসেছে। সেই জন্য কে বলতে পারে কোয়ালিফায়ার 1 ম্যাচেই হয়তো দারুণ বল করে দিল মিচেল স্টার্ক এবং তার অভিজ্ঞতা কাজে লাগলো, এটা নিঃসন্দেহে বলা যায় যে সে হয়তো সেখানে যে ভালো করে দিতে পারে। এবং কলকাতা ভেবেছিল একটা ভালো বোলার কিনবে, সেই জন্য মিচেল স্টার্কের ওপরই ভরসা করেছিল। এবার মিচেল স্টার্কের ওপর ভরসা করা তো অন্যায় কিছু না। এবার এই যে কলকাতা যার ওপর যেটা ভরসা করেছিল তার কিন্তু ভরসার দাম দিয়েছে। আর শ্রেয়াস আয়ার কিন্তু এবার খুব একটা খারাপ ক্যাপ্টেন্সি করেনি। আর আমি ড্যাম শিওর যদি গৌতম গম্ভীর না থাকতো তাহলে কখনোই শ্রেয়াস আয়ার নিজে অধিনায়ক হিসেবে এরকম ট্রফি জেতাতে পারতো না। এই 2020 সালেও ভালো অধিনায়কত্ব করেছিল, বাট ফাইনালে উঠিয়েছিল তাদের দল, খেলতে পারেনি। তারপর কোয়ালিফাই প্লে অফে গেছিল 2019 সালে দিল্লি ক্যাপিটালস, কিন্তু সেইবার প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল, সেইবার মনে হয় 3-4 নম্বরে ছিল সেইবার। আর 2019-এ নাকি একই ছিল, দুবার মনে হয় সুযোগ পেয়েছিল, তাও পারেনি। তবে ওই টিম আর কলকাতার, ওই টিম দিল্লির আর এই টিম কলকাতার অনেক তো আকাশ পাতাল তফাৎ। গুরবাজ যদি সল্টের মতো একটুখানি হলেও খেলে দিতে পারে তাহলেও কোনো চাপ হবে না, তাহলেও কলকাতা ভালো খেলবে। এখন সেটা দেখতে হবে যে কেমন খেলে। তাই কোয়ালিফায়ার ম্যাচ ওই হয় রাজস্থান হায়দ্রাবাদ, ওদের সাথে কলকাতা পড়বে। আর আরসিবির ম্যাচের কথা তো বলেই দিলাম। এখন যে কটা ম্যাচ হবে একদম শেষের দিকের ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ। হায়দ্রাবাদেরই বোধহয় 2টো ম্যাচ রয়েছে, 12টা করে ম্যাচ খেলেছে, আর সবাই 2টো করে 13টা করে ম্যাচ খেলা হয়ে গেছে অলরেডি।
হ্যাঁ, 13টা করে ম্যাচ, শুধু 12টা ম্যাচ কার বাকি রয়েছে, শুধু হায়দ্রাবাদের 12টা বাকি রয়েছে। দিল্লি তো অলরেডি 14টা ম্যাচ খেলেছে, দিল্লি অলরেডি ফার্স্ট সবার আগে। আর 13টা করে সব দল ম্যাচ খেলেছে, লাস্ট ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স গ্রুপ লিগের। বলতে গেলে এবার কি প্লে অফ রাউন্ড আর কি শুরুই হয়ে গেছে, প্লে অফের খেলা মানে শুরু হবে। তারপরে তো টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এখন দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কলকাতা নাইট রাইডার্স এর আগে যখন ফাইনালে যখন উঠেছিল তখন তারা কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ একবারে হারিয়েছিল, একবার দিল্লিকে হারিয়েছিল, একবার পাঞ্জাবকে হারিয়েছিল। 2012 এবং 14 সালে দুইবারই কাপ নিয়েছিল কলকাতা। সেবার একবারেই হারিয়েছিল এবং প্রথমে ব্যাট করে হারিয়েছিল, মানে চেস করতে নেমে হারায়নি। প্রথমে ব্যাট করেছিল, ব্যাট করে একটা রান তুলেছিল, সেটা ডিফেন্ড করেছিল। আমার মনে হয় সেটাই করা উচিত, মানে ডিফেন্ডই করা উচিত। আহমেদাবাদে কিন্তু খেলাটা হবে, পিচটা কিন্তু স্লো, ওখানে অনেক রকম পিচ আছে, ব্যাটিং পিচ আছে, বোলিং পিচ আছে। তবে লাস্ট কয়েকটা ম্যাচে দেখলাম ডিফেন্ড খুব ভালো করছে কলকাতা। চেস কেমন করবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেস করে একটা বুঝে শুনে দেখতে পারে যে কেমন হয় চেস, তারপর সেই বুঝে ডিসিশন নেবে। আর শ্রেয়াস আয়ার তো টস হারার তো অভ্যাস রয়েছেই, এটাই হলো বিষয়। আর যদি কোয়ালিফায়ার ম্যাচ সুযোগ মানে হেরে যায় সেক্ষেত্রে একটা সুযোগ পাবে, সেক্ষেত্রে যদি সুযোগ পায় সেক্ষেত্রে কলকাতা টেনশনের বিষয় হয়ে যাবে। তার কারণ জিততে যদি না পারে, কেন অন্যবার জিতে একবারে ফাইনালে চলে যায়, এবার যদি জিততে না পারে একটা ভয় থাকতে হবে, মানে আদৌ হেরে আবার যাবে না তো, মানে হেরে গেলে খুবই কষ্ট লাগবে। কেন এত ভালো খেলে এসে যদি হেরে যায় তাহলে আর কিছু বলার নেই। মানে এবার কাপ ডিজার্ভ করে কলকাতা নাইট রাইডার্স, এটা 2018 সালেও ডিজার্ভ করতো, ফাইনাল খেলা একটুর জন্য হয়নি। তার কারণ ওইবার 1-2 ওনায় ছিল না, 3 না 4 যেন ছিল, 1-2 ছিল হায়দ্রাবাদ আর চেন্নাই, সুযোগটা কলকাতা পায়নি। তার কারণ হায়দ্রাবাদের কাছে হেরে একেবারে বিদায় নিয়েছিল, নাহলে চেন্নাই এবং কলকাতার মধ্যে ফাইনালটা হতো। আর 2021 সালে ভাবতে পারি যে ওটা হয়েছিল জাস্ট মিরাক্কেল, ওটারটা বেশি কষ্ট লাগেনি, 18টা বেশি কষ্ট লেগেছিল, 18টা অতিরিক্ত ভালো খেলেছিল, 21 অত ভালো খেলতে পারেনি। পরের দিকে এসে মিরাক্কেল দেখিয়েছিল, ওই ভেঙ্কটেশ্বর এসে মিরাক্কেল দেখিয়েছিল। ইয়ন মর্গান ভালো জাস্ট ক্যাপ্টেন্সি করেছিল, প্রথম দিকেও ভালো ক্যাপ্টেন্সি করতো, বাট খেলতেই পারতো না, নিজে কিচ্ছু করতে পারেনি মানে ক্যাপ্টেন হিসেবে, একেবারে জঘন্য খেলেছিল। 2021 সালে ওই হারার প্রধান ওইটাই কারণ ছিল 21-এ। এবং অনেকে যা চেন্নাই কলকাতার মধ্যে ফাইনাল হোক, আমি কিছুতেই চাচ্ছি না। আমার মন বলছে হয় রাজস্থান না হায়দ্রাবাদ, এই দুখানা, রাজস্থান না হায়দ্রাবাদ, এই দুটো টিমের সাথে কলকাতার হয়তো ফাইনাল খেলবে। আমার যতদূর মনে হচ্ছে চেন্নাই মনে হয় পারবে না, চেন্নাই উঠবে ঠিকই, বাট তার আগে হেরে যাবে আমার যতদূর মনে হয় কিছু না কিছু। বা হয়তো আরসিবি চলে গেল প্লে অফে কোনো কারণে, মিরাক্কেল ঘটিয়ে, তাদের সাথে তো সব কিছু মিরাক্কেল হচ্ছে, সেটার চান্স খুবই কম। আর লখনৌ দিল্লিও যেতে পারতো, দিল্লির পুরোপুরি সুযোগ ছিল দুখানা ম্যাচ জিততে পারলে, যদি আরসিবিকে হারাতে পারতো। বা লখনৌরও চান্স ছিল যদি নেট রান রেট একটা ভালো জিতে বাড়াতো, আর একটা যদি কম জিততো তাও চলে যেত, 8টা জিতে, 8টা মনে হয় জিততো। হ্যাঁ, এটাই মানে দেখা যাক এখন কি হয়, একটা টেনশনের বিষয়। ফিল সল্টও এবারের আইপিএলে দারুণ খেলেছিল, কিন্তু সে দেশের ডিউটি পালন করার জন্য, দেশের হয়ে খেলার জন্য সে দেশে চলে গেছে ইংল্যান্ডে, এবং তার পরিবর্তে কলকাতা কোন প্লেয়ারকে খেলাবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। ফিল সল্টের পরিবর্তে একটা প্লেয়ারকেই খেলাতে পারে, সেটা হলো গুরবাজ। তবে গৌতম গম্ভীরের চিন্তাভাবনা কিন্তু সবার থেকে আলাদা। এবার গৌতম গম্ভীর যদি মনে করে না আমি ফিল সল্টকে খেলাবো না, আমি আমি গুরবাজকে খেলাবো না, আমি উইকেট কিপার হিসেবে শিকর ভরতকে খেলাবো, খেলাতেই পারে। সেক্ষেত্রে কিন্তু একটা চাইলে কিন্তু একটা বোলার বিদেশি খেলাতেও পারে, বা একটা স্পিনার তাকে কিন্তু খেলাতেও পারে। তবে আমার মনে হয় না এরকম মানে অবান্তর কিছু করবে বলে গুরবাজকে হয়তো খেলানোর চেষ্টা করবে। এবার রাজস্থানের সাথে ম্যাচের যেহেতু ভ্যালু নেই, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে হয়তো কলকাতা নাইট রাইডার্স পরিবর্তন করতে পারে একটাই, সেটা হলো ভৈভব আরোরার পরিবর্তে হয়তো চেতন সাকারিয়াকে একটা ম্যাচে সুযোগ দিতে পারে। হার্ষিত রানাকে হয়তো বিশ্রাম দেবে না, ভৈভবকে খেলাবে, আর চেতন সাকারিয়াকে আমরা দেখতে পারি। হার্ষিত রানা কিন্তু ডেথ বোলিংটা করে আর মিডল ওভারে বোলিংটা করে, পাওয়ার প্লে বোলিংটা কিন্তু করে না। পাওয়ার প্লে বোলিংটা করাতো ভৈভব আরোরাকে দিয়ে আর মিচেল স্টার্ক করতো। এবার মিচেল স্টার্ক যদি কোনো সময় মার খেয়ে যেত, তাকে সরিয়ে দেয়, তখন হার্ষিত রানা করতো। এছাড়া কিন্তু ভৈভব আরোরা করতো, কোনো সময় ভৈভব আরোরা শুরুও করেছে, এটাই হলো বিষয়। সেই জন্য ভৈভব আরোরাকে বাদও দিতে পারে, চেতন সাকারিয়াকে নিতে পারে যদি সুযোগ দিতে চায়। চেতন সাকারিয়া আসলে বাঁহাতি বোলার আছে, সুইংও পাবে, ভালো হবে। সে কিন্তু ডেথ বোলিং না, মানে পাওয়ার প্লে বোলিংটা কিন্তু ভালো করতে পারে, তাকে নিতে পারে। আর ফিল সল্টের পরিবর্তে আরামসে গুরবাজ আসবে, অন্য কোনো প্লেয়ারকে নেবে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গুরবাজকেই নেবে। তবে গুরবাজের অনেকে মানে
মানে ধরছেই না গুরবাজ যে খেলতে পারে। আরে ফিলসল যদি এত ভালো খেলতে পারে তাহলে গুরবাজ কেন পারবে না? গুরবাজ যদি এর অর্ধেকও পারফরমেন্স করে, ফিলসল মেরে শুরু করতো, সে যদি মেরে শুরুও না করতে পারে, 24 বল খেলে যদি 50 রানও করে, আমি মনে করি সেটা ভালো স্কোর হবে। আর এখন যত সময় যাচ্ছে এখন কিন্তু গুরুত্বপূর্ণ খেলা হতে চলেছে, এখন কিন্তু হায়ার স্কোরিং ম্যাচ হবে না। এখন 180-85 রান করলে সেটা কিন্তু চেস করা মুশকিল হয়ে যাবে। সেই জন্য অনেকে যদি মনে করে 200-250 হলেই যে জিতবে এমন না, কম রানেও ডিফেন্ড করে জেতা যাবে। সেটা মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতা দেখিয়েছে দুবার, একটা ওয়াংখেড়েতে একটা কলকাতাতে। অত কিন্তু বেশি রান করেনি, তাও 10-এর কম একটু রান ছিল, তাও কিন্তু ভালো ডিফেন্ড করে দেখিয়েছে। সেই জন্য ওটাই হয়তো পরিবর্তন করতে পারে, আর এস রাদারফোর্ডকে পরিবর্তন করবে না। আর আরেকটা জিনিস বলে রাখি, মিচেল স্টার্ক কিন্তু খেলবে। মিচেল স্টার্ক কোনো ওই যে প্লে অফের ম্যাচগুলো যে খেলতে পারবে না এমন কিন্তু না, অ্যান্দ্রে রাসেলও খেলবে। অনেকের মনে সংশয় থাকতে পারে যে ফিলসল যেহেতু খেলবে না, অ্যান্দ্রে রাসেল আদৌ কি খেলবে? অস্ট্রেলিয়ার প্লেয়ার মিচেল স্টার্ক আদৌ কি খেলবে? আরে অস্ট্রেলিয়া যখন 24 কোটি টাকা দিয়ে কিনেছিল অস্ট্রেলিয়ার প্লেয়ারকে, তখন আমি বুঝেইছিলাম গৌতম গম্ভীর ফালতু কোনো ডিসিশন নেয় না। গৌতম গম্ভীর নিশ্চয়ই আলোচনা করেছে, আলোচনা করে পুরোপুরি ছাড়বে বলেই তাকে নেওয়া হয়েছে। হ্যাঁ তাই ঠিক, এখন পুরোপুরি কিন্তু থাকবে, সেটাই আর কি শোনা যাচ্ছে। পুরোপুরি থাকলেই কলকাতার জন্য ভালো। মানে মিচেল স্টার্ক আর অ্যান্দ্রে রাসেল, আর অ্যান্দ্রে রাসেল যে কাজটা করছে, উইকেট তুলে দিচ্ছে, এটা মানে শুধু মিচেল স্টার্ক উইকেট তুলছে না, বরুণ চক্রবর্তী উইকেট তুলছে, নারিন উইকেট তুলছে। নারিন একটু অন্য সবার থেকে কমও মার খাচ্ছে, কম উইকেট তুলছে, বাট ব্যাট হাতে কিন্তু জ্বলে উঠছে। আর বুমরার বিরুদ্ধে বা রাবাদার বিরুদ্ধে বা বড় কোনো বোলারের বিরুদ্ধে নারিন কখনোই চলবে না। নারিনের কাছ থেকে আশা করা যাবে না সেখানে ভালো খেলে দেবে। নারিন কোনো ম্যাচে খেলবে, কোনো ম্যাচে খেলবে না। আদৌ আমরা জানি না সামনের বার যে মেগা নিলাম আছে, সে মেগা নিলামে কী প্লেয়ার কিনবে, কোন প্লেয়ার রাখবে, আদৌ আমরা জানি না। বা সামনের বার ফিলসলকে ওপেন করবে নাকি, ফিলসলকে কলকাতা নেওয়ার চেষ্টা করবে ঠিকই, কিন্তু অন্য প্লেয়ারও কিন্তু নেওয়ার চেষ্টা করবে। আর আমার মনে হয় না যে ফিলসলকে ধরে রাখবে বলে, ফিলসলকে পরে কেনারই চেষ্টা করবে। আর ফিলসলটি যে আসলে ভালো হবে এমন কোনো কথা নেই। এইবার ফিলসল জুটি চলেছে, ফিলসল নারিন জুটি চলেছে বলে সামনের বারও চলবে এমন কিন্তু কোনো কথা নেই। ফিলসল যদি ইডেনের বাইরে আমরা দেখি, সেরকম কিন্তু ভালো পারফরমেন্স করে উঠতে পারেনি, সেরকম রেকর্ড নেই। আর সামনের বছর কিন্তু ইডেন গার্ডেন ঘরের মাঠ হচ্ছে না কলকাতার, তো ইডেন গার্ডেনে কাজ হবে, মানে যাতে ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ পাওয়া যায়, গুরুত্বপূর্ণ ম্যাচ পড়ে কলকাতায়। এই জন্য সিট সংখ্যা কিন্তু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং মানে তো ইডেন গার্ডেনে একটা সেরা গ্রাউন্ড। ইডেন গার্ডেনে কি সুন্দর, বৃষ্টিটা হলে পুরো মাঠটা ঢাকা থাকে, পিচটুকু ঢাকা থাকে না, যে জল চেপে চেপে তুলতে হয় না। এই জন্য কলকাতার ইডেন গার্ডেন সেরা। অন্য বিদেশের মাঠগুলো যেরকম পুরো ঢেকে দেয়, তবে মেলবর্নে বোধহয় পুরো গ্রাউন্ড ঢেকে দেয়, পুরো মানে গ্রাউন্ডকে ওপরে মানে ছাউনির মতো আছে, ছাউনি আস্তে করে ঢেকে যায়, খুব সুন্দর। আর কলকাতাতেও উন্নত করবে, এই জন্য কিন্তু সিট সংখ্যা বাড়ানো হবে। এবার সেখানে আদৌ ফিলসল আর নারিন জুটিই চলবে এমন কিন্তু কথা নেই। লিন আর নারিন যখন প্রথমবার ওপেন করেছিল তখন ভালো করেছিল, পরে কিন্তু আস্তে আস্তে অত ভালো করতে পারেনি। সেই জন্য ভালো ওপেনার অপশানে পাবে, সেখান থেকে বেছে নিতে হবে। তবে গৌতম গম্ভীর থাকলে ও যে কোনো টিম নিয়ে আমরা ভরসা করতে পারি, প্লে অফে আমরা যাব, ও নিয়ে কোনো টেনশন নেই। খারাপ বোলিং থাকবে ওটাও, তবে খারাপ বোলারদেরও এত সুন্দর পরামর্শ দেয় গৌতম গম্ভীর। এই যে হর্ষিত রানা অত ভালো কোয়ালিটির কিন্তু বোলার না, বা ভৈভব অরোরা, এরা কিন্তু ভবিষ্যতে ইন্ডিয়ান টিমে সুযোগ পায় নাকি কোনো ঠিক নেই। হ্যাঁ, কিন্তু ওই যে উইকেট তোলার ক্যাপাসিটিটা রয়েছে, আমার উইকেট দরকার, উইকেট তুলে নিচ্ছে। অ্যান্দ্রে রাসেল মার খাচ্ছে বাট উইকেট তুলে নিচ্ছে। কোন সময় উইকেটটা নিচ্ছে? ওই সূর্যকুমারকে 2 সময় গুরুত্বপূর্ণ সময় আউট করেছে, লো বলি হাফ বলি এইসব বল করে, এরকম মানে কোন সময় কলকাতা উইকেটগুলো নিচ্ছে সেগুলো দেখতে হবে। যখন উইকেট দরকার তখন নিচ্ছে, প্রথম নিতে পারছিল না। আর এবারের আইপিএলে বোধহয় 26টা ক্যাচ ছেড়েছে, সব থেকে বেশি ক্যাচের লিস্টে রয়েছে দিল্লি বোধহয়, তারপরে রয়েছে কলকাতার পাঞ্জাব, তারপরে বোধহয় রয়েছে। তা কলকাতা এতগুলো ক্যাচ ছাড়ার পরও একমাত্র উইকেট নিতে পেরেছে বলেই এর রেয়াই হয়েছে, না হলে সমস্যা হয়ে যেত। তবে আমরা তো দেখলাম নুন খুবই মিষ্টি মতো পারফরমেন্স করলে, এবার মিষ্টি গুড়, সে কি আদৌ মানে পারফরমেন্স করতে পারবে? গুড়ের মতনই মিষ্টি। তবে ওরকম পারফরমেন্স না করতে পারলে উইকেট কিপিং নিয়ে সন্দেহ নেই, উইকেট কিপিং অনবদ্য ভালো করবে গুরবাজ, কিন্তু একটু ব্যাটিংটা নিয়ে সমস্যা রয়েছে। সে কখনোই ফিলসল্ট হতে পারে না। কোনো প্লেয়ার চলে গেলে এরকম মনে হয় কষ্ট লাগেনি যতটা ফিলসল চলে যেতে লেগেছিল। শুভমান গিল বা রাহুল ত্রিপাঠীও বোধহয় এত পারফরমেন্স করতে পারেনি যা ফিলসল যা করে গেছে, মানে অনবদ্য। এই জন্য আশা রাখবো গুরবাজ ভালো খেলবে, তবে ওরকম লেভেলের পারফরমেন্স মনে হয় না করতে পারবে বলে। রোববার দিনকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ রয়েছে, গুয়াহাটিতে ম্যাচটা হতে চলেছে। রাজস্থান কিন্তু ঘরের মাটিতে খেলবে। এর আগে রাজস্থান হারিয়েছিল কলকাতার ঘরের মাঠে। এবার রাজস্থানের মাঠে রাজস্থানকে হারানোর পারা কলকাতার। আর কলকাতা গুজরাটকেও গুজরাটের মাটিতে হারাতে পারতো, কিন্তু ওই ম্যাচটা বৃষ্টির জন্য হলো না। লাস্টে যখন কাট টাইম ছিল 10:56, তখন বৃষ্টি পুরোপুরি কমেও গেছিলো, জল শোকানো হয়ে
হয়ে গেছিলো, টস হবে হবে, তখন আবার বৃষ্টি নেমেছে, একেবারে খেলা ক্যান্সেল হয়ে গেছে। 5 ওভারের কমে তো আর হয় না খেলা, 5 ওভার। আর এই যে সামনে যে T20 বিশ্বকাপটা রয়েছে, সে T20 বিশ্বকাপের জন্য প্রথম সেমিফাইনালে যারা উঠবে তারা কিন্তু একটা রিজার্ভ ডে পাবে, মানে যদি বৃষ্টি হয়। আর সেকেন্ডটা আবার রিজার্ভ ডে নেই, সেটা মানে 4 ঘন্টা এক্সট্রা পাবে, মানে বৃষ্টি হওয়ার যে সময়, সে সময়ের পর, মানে ধরে নিচ্ছি সময় রয়েছে 11টা, মানে 7:30টার দিয়ে খেলা হওয়ার কথা, 11টা অবধি সময়, 11টায় খেলাটা শেষ হয়ে যেত, সেখানে 2টো 2:30 অবধি দেখা হবে। খেলা শুরু করা যায় নাকি, যদি খেলা না শুরু করা যায় তাহলে তো ওই যে দলের নেট রান রেট বেশি থাকবে সে দল চলে গেল, না হলে ওখানে যদি ইন্ডিয়া ওঠে, ইন্ডিয়ার ওঠার ওখানে সম্ভাবনাটা বেশি, সেক্ষেত্রে ইন্ডিয়া ছিটকে যাবে ওই বৃষ্টির জন্য, যদি বৃষ্টি হয়। আর ইন্ডিয়া যখনই হারে তখনই বৃষ্টি হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল 2021 সালে এসেছিলো, বৃষ্টি হয়েছিল 2023 সালে, 2023 সালে বোধহয় বৃষ্টিটা হয়নি নাকি, তখন হয়েছিল, তখন মনে হয় বৃষ্টিটা হয়নি, তখন হয়নি। তো 21-এ হয়েছিল। তারপর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যে সেমিফাইনাল ম্যাচ, সেখানে হয়েছিল, হেরে গেছিলো ভারত। 2016 কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি, সবসময় যে বৃষ্টি হয়েছে এমন না, বৃষ্টি ছাড়াও ইন্ডিয়া হেরেছে সেমিফাইনাল ফাইনালে। এর একটু ভারতের কথা বলতে বাধ্য হলাম, তার কারণ কথায় কথা উঠে গেল, তাই কলকাতার কথা বলতে বলতে। দেখা যাক এখন কলকাতা নাইট রাইডার্স কী চেঞ্জ করে রোববার দিনকে, তবে ওইটাই চেঞ্জ করবে, গুরুবাজ হয়তো আসবে আর চেতন সাকারিয়া আসতে পারে, এই দুখানা চেঞ্জ হতে পারে, আর কোনো পরিবর্তন হবে না। আর আমার মনে হয় না মিচেল স্টারকে রেস্ট দিয়ে আবার চামিরাকে খেলাবে বলে, আবার খেলাতেও পরে বলা যায় না, একটা ম্যাচে হয়তো মনে করলো রেস্ট দিলাম, রেস্ট দিয়ে দিল, চেতন সাকারিয়াকে সেক্ষেত্রে নিয়ে নিল, বাহাদি পেসার হিসেবে খেলে দিল, ডেথ বোলিংটা ওই অ্যান্দ্রে রাসেল ওরাই করলো। তবে অ্যান্দ্রে রাসেল মানে পুরো ধারাবাহিকভাবে প্রতিটা ম্যাচে এরকম দেখিনি, প্রতিটা ম্যাচে খেলে গেছে, এর আগে একটা দুটো ম্যাচে তাও বসেছে, এবার একটা ম্যাচেও বসেনি। রোহিত শর্মা যেরকম একটা দুটো ম্যাচে বসে, এবার একটা দুটো ম্যাচে বসেনি, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছে, বাট রোজ ম্যাচ খেলেছে, এটাই মানে অন্যবার দেখি অনেক প্লেয়ার বসে থাকে কিন্তু এবার টানা খেলে যাচ্ছে।